গ্রামের সবাই জানে রমেশপুরের বাঁশবাগানটি একদমই অশুভ। সেখানে দিনের আলো ফোটার সাথে সাথেই পাখিরা উড়তে শুরু করে, কিন্তু সন্ধে নামলেই জায়গাটা যেন অদ্ভুত এক স্তব্ধতায় ঢেকে যায়। বাতাস বন্ধ হয়ে আসে আর মনে হয় যেন চারপাশ থেকে কেউ নজর রাখছে। লোকমুখে শোনা যায় প্রায় ২৭ বছর আগে বাঁশবাগানের পাশের পুরনো কুঁড়ে ঘরে এক নারী বাস করত, যার স্বামী একদিন তাকে ছেড়ে চলে যায়। শোকে কাতর সেই নারী রাতের আধারে বাঁশবাগানের ভেতর আত্মহত্যা করে। তারপর থেকেই শোনা যায় সন্ধ্যা নামলে বাগানের ভেতর কেউ একজন কাপড়ের কাপড় পরে ঘুরে বেড়ায়। কেউ তাকে বাঁশের ফাঁক দিয়ে ঝলমলে সাদা শাড়ি পরে ঘুরতেও দেখেছে। কেউ বা রাতের বেলায় তার কান্না শুনেছে। যখনই কেউ সন্ধ্যের পর সেই বাঁশবাগানের দিকে গেছে, সে আর ফিরে আসেনি। এই তো কয়েকদিন আগেও পঞ্চু মিস্ত্রি নিজের ছেলের খোঁজে গিয়ে আর ফিরল না। তারপর রবি মাঝি গরু আনতে গিয়ে হারিয়ে গেল। গ্রামের লোকেরা বাঁশবাগানের পাশ দিয়ে চললেও খুব ভয়ে থাকে। অন্ধকার নামার আগেই সবার চলাচল বন্ধ হয়ে যায়। আমি রণজয় একদিন বাবার জোড়াজুড়িতে শহর থেকে গ্রামে গেলাম দাদুর বাসায়। দাদু ছিল রমেশপুরের বাসিন্দা। এই কিছুদিন আগে দাদু ঢাকায় একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর দাদু মারা যাবার পর গ্রামের বাড়ি এবং সব জমি জমা কি অবস্থায় আছে তা দেখার মতো কেউ নেই। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় আমাকেই আসতে হলো। কিন্তু এই বাড়িতে যেতে হলে ভয়ঙ্কর মৃত্যুপুরীর সেই বাঁশবাগানটির ভেতর দিয়ে যেতে হয়। গ্রামের অন্ধকার ইতিহাস আর পুরনো কুসংস্কার আমি মোটেও বিশ্বাস করি না। বাঁশবাগানের কথাও আমার কাছে রূপকথার মতোই শোনায়। ট্রেনে করে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে, আর মানুষের বলা কথাগুলো ভাবছিলাম। কিছুক্ষণ পর ট্রেন স্টেশনে চলে আসলে আমি একটা রিক্সা নিয়ে রওনা দেই গ্রামের পথে। জনমানবহীন গ্রামের শান্ত পরিবেশটা রিক্সাতে বসে বেশ ভালোই উপভোগ করছিলাম। এই যে ভাই, রমেশপুর যেতে আর কত সময় লাগতে পারে? মিনিট 10 তো লাগবেই ভাইজান। রিক্সাওয়ালার উত্তর শুনে আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর রিক্সা এসে একটা পুকুরের সামনে দাঁড়ালো। এখান থেকে 2 মিনিট হাঁটলেই দাদুর বাসায় পৌঁছাবো। আচ্ছা, কত টাকা হলো আপনার? 30 টাকা ভাইজান। আমি ভাড়াটা দিয়ে হাঁটতে শুরু করি। কিছুক্ষণের মধ্যে বাসায় গিয়ে একটু শুতেই কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। বিকেলে গোসল শেষ করে একটু গ্রামটা দেখতে বের হলাম। অনেকদিন পর গ্রামে এসেছি। বেশ কয়েকজনের সাথে কথা বলা, আড্ডা দিতে দিতে প্রায় সন্ধে নেমে এসেছে। ভাবলাম একটু চা খাওয়া যাক। একটা চায়ের দোকানে গিয়ে দেখি মধু কাকা সহ আরও বেশ কয়েকজন আড্ডা দিচ্ছে। আরে মধু কাকা যে, তা কেমন আছেন আপনি? আমি ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আর কখন আসলে গ্রামে? এই তো কাকা, সকালে আসলাম। এরপর চাচার সাথে একটু কথা বলেই চা খাওয়া শুরু করলাম। এর মধ্যে শুনতে পেলাম লোকজন সেই বাঁশবাগান নিয়ে গল্প করছে। হঠাৎ মধু কাকা বলে উঠল, তা বাবা রণজয়, তুমি তো আজকেই ঢাকা থেকে এলে। সন্ধে হয়ে গেছে, এখন আর ওই বাসায় যেও না। রাস্তাটা একদমই ভালো নয়। তোমার দাদুও সন্ধ্যের আগেই বাজারের সব কাজ শেষ করে বাসায় ফিরে যেত। তুমি বরং আজকে রাতটা আমার বাসায় থেকে যাও। কাল সন্ধে নামার আগেই বাসায় চলে যাবে। আমি হেসে বললাম, এসব অশরীরী ভূতপ্রেত বলে কিছুই নেই কাকা। সবই মানুষের মনের ভয় আর কুসংস্কার। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। বাসাটা পুরো ফাঁকা দেখেই আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। একটু পরেই চলে যাব। দেখো বাবা, আমি জন্মের পর থেকে বুড়ো হয়ে গেলাম এই গ্রামের মধ্যে। ওই বাগান কোনো বাঁশ বাগান নয়, যেন এক জীবন্ত শ্মশান। তুমি শহরের ছেলে, এসব মানবে না, কিন্তু আমরা জানি ওই রাক্ষস কাউকে ছেড়ে দেয় না। আমি মনে মনে ভাবলাম কাকাকে বোঝানো সম্ভব নয়, তাই ওনাকে বললাম, ঠিক আছে কাকা, আপনি চিন্তা করবেন না।
আমি এবার উঠছি, পরে কথা হবে। চাচা কিছু বলতে চাইল, কিন্তু আমি তাড়া দেখিয়ে ওখান থেকে চলে আসলাম। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। গ্রামে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মনে মনে ভাবলাম এবার আমাকে বাসায় ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। গ্রামের মধ্যে রাত 9টা মানে অনেক রাত। আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। মনে মনে একটু ভয়ও লাগছে। কি অদ্ভুত একটা রাস্তা। বিকেলে যখন গেলাম সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত হতেই মনে হচ্ছে অন্য একটা জগৎ। আমি সাহস করে বাঁশবাগানের দিকে হাঁটতে থাকলাম। কাঁচা রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে বাঁশবাগানটা আরো কাছাকাছি চলে আসলো। বাঁশের পাতাগুলো হাওয়ায় সুরের মতো বাজছে, কিন্তু সেই সুরে কিছু একটা অস্বাভাবিকতা আছে। মনে হচ্ছে যেন মৃদু কান্নার সুর। বাঁশবাগানের রাস্তায় পা দিতেই আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। বাতাসে একটা শীতলতা, একটা ভারী অনুভূতি ছড়িয়ে পড়েছে। আগে ভয় না থাকলেও এমন শান্ত এবং থমথমে পরিবেশে একটু ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু আমি নিজের সাহসকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে থাকি। একটা ঠান্ডা বাতাস যেন আমার পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো যেন কোনো ভারী শ্বাস আমার গায়ে পড়ল। হঠাৎই বাঁশের ফাঁক দিয়ে আমি দেখতে পাই সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব। অবয়বটা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, যেন কোনো ছায়া তাকে অনুসরণ করছে। না, এ কোনো মানুষ হতে পারে না। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমি মোটেও ভয় পাই না। আমার গা হিম হয়ে আসে। আমি ভাবছিলাম এগিয়ে যাব কিনা। ঠিক তখনই এক করুণ ভাঙা কণ্ঠস্বর ভেসে আসে। মৃত্যুর সাথে খেলতে এসেছিস? আয় আয় তবে, কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে কথা বলছেন? আমার সামনে আসুন। তোর সাহস কি করে হলো আমার রাস্তায় পা দেওয়ার? তুই জানিস না এই রাস্তা শুধু আমার? দেখুন, আমি আপনার রাস্তায় আসিনি। আমি তো আমার দাদুর বাসায় যাচ্ছিলাম। আর আপনি দূর থেকে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমার সামনে এসে কথা বলুন। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। হঠাৎ পেছন থেকে অনেক জোরালো একটা শব্দে আমার আত্মা যেন বের হয়ে যায়। আমি ভয়ে ভয়ে পেছনে তাকাই। তারপর তাকিয়ে যা দেখলাম তাতে আমার পা থেকে মাটি সরে গেল। একটা মোচড়ানো বাঁশের উপর বসে আছে একটা মস্ত বড় কালো ছায়া। তার ভয়ঙ্কর হাসিতে যেন আমার কানের পর্দা ফেটে যাচ্ছে। আমি দুকান চেপে ধরলাম। দুপাশ থেকে দেখতে পেলাম আরো কিছু ভয়ানক অশরীরী সামনে আসতে লাগলো। মনে হলো সবাই আমার দিকে এগিয়ে আসছে। মুখের চেহারা অস্পষ্ট, কিন্তু চোখগুলো আগুনের মতো জ্বলছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। আমার নিঃশ্বাস কেমন যেন বন্ধ হয়ে আসছে। এমন দৃশ্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সেদিন রাতে কি হয়েছে আমার আর মনে নেই। চোখ খুলতেই দেখি মধু কাকা আমার পাশে বসে আছেন। আমি ভয়ে চিৎকার করে বললাম, কাকা, আমি কোথায়? আমি কি মারা গেছি? কাকা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না বাবা, তোমার কিছু হয়নি। কাল রাতে তুমি যখন আমার কথা না শুনে বাসায় ফিরে যাচ্ছিলে, তখন আমি বুঝতে পেরেছিলাম তোমাকে আটকানো সম্ভব নয়। তাই গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে যাই সেই বাঁশ বাগানের দিকে। গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমাকে আমার বাসায় নিয়ে আসি। এরপর আমি আর এক মুহূর্ত দেরি করিনি। সেদিন দুপুরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।